আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, তো আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব ফেলসিপারা ম্যালেরিয়া থেকে। গতদিনের আমাদের ক্লাসটা আসলে হঠাৎ করে বন্ধ করে মানে হঠাৎ করে আমরা কন্টিনিউ করিনি। তো আজকে ইনশাআল্লাহ ফেলসিপারা ম্যালেরিয়া থেকে ইনশাআল্লাহ আমরা পড়াশোনা শুরু করবো আর কি। তো চলেন আসলে আর দেরি না করে শুরু করি। ফেলসিপারাম ম্যালেরিয়া। তাহলে গতদিন আমরা যে ম্যালেরিয়াটা পড়েছিলাম সেটা ছিল কি, সেটা ছিল আজকে একটা বিনাইন ম্যালেরিয়া। তার মানে তেমন কোনো অর্গান ইনজুরি হচ্ছে না, বড় কোনো অর্গান ড্যামেজ হচ্ছে না, এখানে আপনার মৃত্যুর চান্স নাই, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু আজকের যে ম্যালেরিয়াটা ফেলসিপারাম ম্যালেরিয়া, যেটা বাংলাদেশে পাওয়া যায়, হিল ট্রেক এরিয়াতে পাওয়া যায় এবং এটা খুবই কমপ্লিকেটেড ওয়েতে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এই জিনিসটা আমাদের খুব খুব ভালো করে মনে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে এইটা খুবই একিউট এবং হচ্ছে সিভিয়ার দুইটা অবস্থানই আমাদের কাছে আসতে পারে। এবং এর একটা বড় কারণ হচ্ছে যে এই ম্যালেরিয়াল প্যারাসাইটের মধ্যে একটা সিকোয়েস্ট্রেশন নামক একটা এবিলিটি আছে। সিকোয়েস্ট্রেশন বলতে আসলে আমরা কি বুঝি, মানে কোনো একটা জায়গায় সে নিজেকে আবদ্ধ করে রাখা, আটকে রাখা। তাহলে ম্যালেরিয়ার প্যারাসাইট, বিশেষ করে প্লাজমোডিয়ামের, তাদের এরকম একটা এবিলিটি আছে, দে ক্যান হোল্ড ব্যাক দেমসেলফ। তার মানে তাদের কোনো একটা জায়গায় সিকোয়েস্টার করার এবিলিটি আছে। এবং তারা যে কাজটা করে যে, ধরেন তাদের আমরা জানি যে ম্যালেরিয়াকে মেরে ফেলতেছি, ম্যালেরিয়া অর্গানিজমকে আমরা কোথায় মেরে ফেলতেছি, তাদেরকে আমরা মেরে ফেলতেছি স্প্লিনের মধ্যে। এখন সে যখন স্প্লিনে যাবে তখন সে ডিস্ট্রাকশন হয়ে যাবে। সে আরবিসি গুলাকেই আমাদের স্প্লিন ডিস্ট্রাকশন করে দিচ্ছে। তো যেহেতু সে আরবিসি গুলাকে আমাদের স্প্লিন ডিস্ট্রাকশন করে দিচ্ছে, তাহলে আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে স্প্লিনে না গিয়ে আমি যেভাবে বেঁচে থাকতে পারি। তাহলে ম্যালেরিয়ার অর্গানিজম গুলা চিন্তা করে যে ভাই আমি স্প্লিনে যাব না, আমি যেমনেই হোক এখানে লেগে থাকবো, আটকে থাকবো। তাহলে এই যে ম্যালেরিয়াল অর্গানিজম গুলা এখানে আটকে থাকতেছে, তাহলে আপনি চিন্তা করেন যে অর্গানিজম ধরেন আপনার যদি ব্রেইনে, আপনার ব্রেইনে যদি কোনো কারণে সে ব্রেইনের ব্লাড ভেসেলকে যদি ব্লক করে দেয় তখন আপনার ব্রেইনে হাইপোক্সিয়া হবে। ঠিক তেমনি আপনার লিভারে হতে পারে, এটা আপনার কিডনিতে হতে পারে, আপনার অন্য কোনো ভেসেলে হতে পারে। তার মানে যেই খানটাতে তারা যাচ্ছে সেইখানের ভেসেলের সাথে তারা বাইন্ড করছে, এবং সেখানে ভেসেলের সাথে তারা বাইন্ড করার কারণে কি হচ্ছে, সেখানে ভেসেলের সাথে বাইন্ড করার কারণে তারা তারা যে কাজটা করছে যে ওই অর্গানে ব্লাড সাপ্লাইটা একদম বন্ধ করে দিচ্ছে, ওই অর্গানে ব্লাড সাপ্লাইটা বন্ধ করে দিচ্ছে। তখন ব্লাড সাপ্লাই বন্ধ হলে কি হবে, ডেফিনেটলি হাইপোক্সিয়ার মতো একটা ঘটনা ঘটবে। ওই অর্গানে যখন হাইপোক্সিয়া হবে, আমরা জানি যে যে কোনো জায়গায় যখন হাইপোক্সিয়া হয় তাহলে হাইপোক্সিয়া থেকে একটা ড্যামেজ হয়। এখন আপনার যদি ব্রেইনে হাইপোক্সিয়া হয় তাহলে ব্রেইন ড্যামেজ হবে। এরকম করে প্রত্যেকটা অর্গানে একটা ইসকেমিক একটা ড্যামেজ করতে পারে। এখন কিভাবে তারা আসলে এই সিকোয়েস্ট্রেশনটা করে বা কিভাবে তারা আসলে লেগে থাকে, এইখানে আমাদেরকে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে যে তারা যে এন্ডোথেলিয়াল সেলের সাথে লেগে থাকতে পারে। ধরেন আমি যদি একটা ব্লাড ভেসেল আঁকি, আমি একটা পেজে ওপেন করতেছি, ধরলাম এটা একটা, সরি এইটা। তাহলে দেখেন ধরলাম এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল। তাহলে এই ব্লাড ভেসেলের ভিতরে সবচেয়ে ভিতরে লাইনিং এ কি থাকবে? এই ব্লাড ভেসেলের ভিতরে সবচেয়ে, এই লাইনিংটাকে আমরা বলি হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। এই লাইনিংটাকে আমরা কি বলি? এটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। এখন এই এন্ডোথেলিয়াল সেলে যে কাজটা করবে, আপনার ম্যালেরিয়া প্যারাসাইট গুলো বিভিন্ন ভাবে এদের সাথে বাইন্ড করে থাকবে। বাইন্ড করে থাকলে তারা এখানে বসে থাকবে, এবং এরা যখন এখানে বসে থাকবে তাহলে দীর্ঘদিন ধরে আপনি এইটার এগেনস্টে আপনার ইমিউন সিস্টেমটা কাজ করবে এদেরকে ক্লিয়ার আউট করার জন্য। এবং ওইখানে ইনজুরিটাও বেশি হবে। এবং যেহেতু এখানে ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, যেহেতু এখানে এই রাস্তাটা ব্লক হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি আপনার ব্লাড ফ্লোটা কম হবে। তাহলে ব্লাড ফ্লো যখন কম হবে তাহলে এখানে কি হচ্ছে, এখানে হাইপোক্সিয়া হচ্ছে। তাহলে আমাদেরকে জানতে হবে কোন কোন অর্গানিজম গুলো, মানে কোন কোন ফ্যাক্টর গুলা এই যে সাইটো এডহিয়ারেন্সের জন্য দায়ী থাকে, কোন কোন ফ্যাক্টর গুলা। তাহলে দেখেন একটু দেখে আসি। তাহলে সাইটো এডহিয়ারেন্স এইটার জন্য দায়ী থাকে কারা কারা? এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা একটা অ্যান্টিজেনের কথা আমাদের মনে রাখতে হবে, যে প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইরেথ্রোসাইট মেমব্রেন প্রোটিন বা পিএফইএমপি, মানে ইরেথ্রোসাইট মেমব্রেন প্রোটিন। তাদের শরীরে একটা অ্যান্টিজেন আছে যেটা হচ্ছে ইরেথ্রোসাইটের মেমব্রেনে বাইন্ড করার জন্য। সো তারা যে কাজটা করে সেটা হচ্ছে এরা যে আরবিসির মধ্যে ঢুকে আছে, ওই আরবিসি গুলার মধ্যে সে একটা মেমব্রেন প্রোটিনকে সে ভাসায় তুলবে। ভাসানোর কারণে ওই আরবিসিটা স্টিকি হয়ে যাবে। মনে করেন যে এটা হচ্ছে একটা গাড়ির চাকা। এখন আপনি গাড়ির চাকার মধ্যে কিছু স্পোক দিয়ে দিলেন, তাহলে দেখবেন যে গাড়ির চাকাটা আটকে থাকবে। বা এই গাড়ির চাকাতে আপনি কিছু আঠা লাগাই দিলেন, তখন দেখা যাবে গাড়ির চাকাটা যেখানে যাচ্ছে আটকা যাচ্ছে। তাহলে আমাদের আরবিসিটার মধ্যে এরকম একটা সিস্টেম করে দেওয়া হয়েছে, এরকম একটা প্রোটিন দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আরবিসিটা অনেক বেশি স্টিকি হয়ে যাচ্ছে। এবং বলা হয় যে তারা আরবিসিতে গায়ের থেকে এরকম একটা নবের মতো স্ট্রাকচার বের করে, এবং এই
এই নবগুলা কি করে, এই নবগুলার মধ্যে প্রচন্ড পরিমাণে এই যে ইরিথ্রোসাইট মেমব্রেন প্রোটিন গুলো প্রচন্ড পরিমাণে এক্সপ্রেসড হয়, যার কারণে এই আরবিসিটা যেখানেই বসতেছে সেখানে লেগে যাচ্ছে, তার স্টিকিনেসটা বেড়ে যাচ্ছে। তাহলে সাইটো অ্যাডহিয়ারেন্সের জন্য আমরা কি পাচ্ছি প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম, ইরেথ্রোসাইট মেমব্রেন প্রোটিন, প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম ইরেথ্রোসাইট মেমব্রেন প্রোটিন। এখন এইটা তো তার একটা স্টিকি প্রোটিন হলো, এখন আপনার স্টিকি প্রোটিনটা লাগবে কখন, ধরেন এটা যদি আপনার চাবি হয় তাহলে এটার সাথে আরেকটা জিনিস যখন বাইন্ড করবে তখন কিন্তু তার স্টিকিনেসটা পুরোপুরি ফিল আপ হবে। তাহলে এই যে আমাদের আরবিসি মহোদয়, তার প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম ইরেথ্রোসাইট মেমব্রেন প্রোটিন এটার সাথে বাইন্ড করার জন্য কি কি থাকে, এন্ডোথেলিয়ামে কিছু রিসেপ্টর থাকে। তাহলে ওই রিসেপ্টর গুলাকে যখন সে খুঁজে পায় তখন সে ইজিলি বাইন্ড করে। তাহলে আমাদেরকে জানতে হবে সেই রিসেপ্টর গুলা কি কি। সেই রিসেপ্টর গুলোর মধ্যে একটা হচ্ছে CD36 মলিকুল, আরেকটা হচ্ছে আইক্যাম। এটাকে আমরা জানি যে ইনফ্লামেশনের সময় এটা কিন্তু থাকে, যে ইন্ট্রাসাইটোপ্লাজমিক অ্যাডহেশন মলিকুল, এইটা বিশেষ করে সেরেব্রাল ভেসেলে বেশি থাকে। তাহলে একটা হচ্ছে CD36, একটা হচ্ছে আইক্যাম 1, একটা হচ্ছে কন্ড্রয়েটন সালফেট। ঠিক আছে, কন্ড্রয়েটন সালফেটটা প্লাসেন্টাল এন্ডোথেলিয়ামে থাকে, আর হচ্ছে আইক্যাম 1টা এটা মূলত সেরেব্রাল ভেসেলে বেশি থাকে। তার কারণে আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে প্লাজমোডিয়াম ফেলসিপারামি একমাত্র ম্যালেরিয়া যেটা আমাদের ব্রেইনে এফেক্ট ফেলে। কেন ব্রেইনে এফেক্ট ফেলতে পারে? কারণ এই যে আমাদের সেরেব্রামের মধ্যে কোন জিনিসটা থাকে, আইক্যাম 1, ইন্ট্রাসাইটোপ্লাজমিক অ্যাডহেশন মলিকুল। এত কঠিন টার্ম আপনার মনে না রাখলেও হবে, আপনি জাস্ট আইক্যাম 1 মনে রাখেন। তাহলে আমরা শিখলাম যে আপনি আরবিসির গায়ে একটা স্টিকি প্রোটিন দিয়ে দিলেন, এই স্টিকি প্রোটিনটা বাইন্ড করছে, কার সাথে বাইন্ড করছে, আমাদের সেরেব্রামের সাথে। আমাদের সেরেব্রামের বিভিন্ন রিসেপ্টর আছে, আমাদের প্লাসেন্টাতে বিভিন্ন রিসেপ্টর আছে, কন্ড্রয়েটন সালফেটের রিসেপ্টর আছে, আইক্যাম 1 এর রিসেপ্টর আছে, CD36 এর রিসেপ্টর আছে। আচ্ছা, এই রিসেপ্টর গুলার সাথে যখন বাইন্ড করছে তখন কি করতেছে, তখন আলটিমেটলি ওই জায়গাটাকে ব্লক করে দিচ্ছে। এখন ওই জায়গাটাকে শুধু ব্লক করতেছে এরকম না, তারা এরপরে আরেকটা কাজ করে, যে ইনফেক্টেড যে ইরেথ্রোসাইট গুলা আছে, ইনফেক্টেড ইরেথ্রোসাইট গুলা শুধুমাত্র নিজেরা বাইন্ড করে এরকম না, ইনফেক্টেড ইরেথ্রোসাইট গুলা তারা নন ইনফেক্টেড ইরেথ্রোসাইট গুলোর সাথে বাইন্ড করে। যেমন ধরেন এটা যদি ব্লাড ভেসেল হয়, এখন আমি ধরলাম যে আচ্ছা ঠিক আছে, অনেক কষ্ট মষ্ট করে এই ব্লাড ভেসেলের ভিতরে একটা ইনফেক্টেড ইরেথ্রোসাইট ধরলাম এখানে বাইন্ড করলো। এখন সে যে কাজটা করে, এগুলা নন ইনফেক্টেড ইরেথ্রোসাইট, সে আরো নন ইনফেক্টেড কতগুলা আরবিসির সাথে সে বাইন্ড করতে পারবে। তাহলে এই যে একটা মানে নন ইনফেক্টেড বা আনইনফেক্টেড ইরেথ্রোসাইটের সাথে আমাদের একটা ইনফেক্টেড ইরেথ্রোসাইটের বাইন্ড করার যে প্রবণতা, এইটাকে আমরা বলি, এই প্রক্রিয়াটাকে আমরা বলি রোজেটিং। এই প্রক্রিয়াকে আমরা কি বলি? রোজেটিং। ঠিক আছে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, প্রথমত সে যেটা করলো সেটা হচ্ছে সিকোয়েস্ট্রেশন করলো। সিকোয়েস্ট্রেশন করার জন্য তাকে হেল্প করলো কে? সিকোয়েস্ট্রেশন করার জন্য তাকে হেল্প করলো এক নম্বর সাইটো অ্যাডহিয়ারেন্স, সে নিজে ভাস্কুলার ওয়ালের সাথে লাগলো। 2 নম্বরে সে নিজে লাগার পরে এইবার সে কি করলো, যারা নন ইনফেক্টেড বা আনইনফেক্টেড ওইসব আরবিসির সাথে সে ওই প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম ইরেথ্রোসাইট মেমব্রেন প্রোটিন 1 এইটা দিয়ে সে আনইনফেক্টেড যে ইরেথ্রোসাইট গুলো ছিল সেগুলোকে তার সাথে বাইন্ড করায় ফেললো। ঠিক আছে, ওকে। বাইন্ড করায় ফেলার পরে এখন দেখেন প্যারাসিটাইজ যে আরবিসিটা আছে, আমরা বলেছি যে নর্মালি যেই প্লাজমোডিয়াম গুলা ছিল, এই প্লাজমোডিয়াম গুলা কিন্তু আরবিসি শেপটাকে চেঞ্জ করে না। কিন্তু আপনি যদি একটু প্লাজমোডিয়াম ফেলসিপ্যারামের দিকে দেখেন, এই যে দেখেন এইটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারামের অবস্থা। সে আরবিসির ভিতরে ঢুকে, আরবিসির ভিতরে ঢোকার পরে তার আর্লি ট্রোফোজয়েড ফর্ম আমরা দেখতে পাচ্ছি, তার একটু লেট ট্রোফোজয়েড ফর্ম, এটা হচ্ছে তার গ্যামেটোসাইট ফর্ম। দেখেন সে একদম আরবিসি কে পিয়ার্স করে বের হয়ে যায়। তার মানে যখন সে গ্যামেটোসাইট হয় তখন কিন্তু সে আরবিসি কে একদম পিয়ার্স করে বের হয়ে যেতে পারে। তার মানে তার একটা এবিলিটি আছে যে সে আরবিসিটাকে একটু ডিফর্ম করে দিতে পারে। তাহলে এই যে প্যারাসিটাইজড আরবিসি, সেই জিনিস এটা কি হয়, এটা একটু স্ফেরিক্যাল শেপ হয়ে যায়, সেটা আগের মতো আর গোল থাকতে পারে না, আগের মতো রাউন্ডেড শেপ থাকতে পারে না, সে একটু স্ফেরিক্যাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এরকম বাইকনকেভ না থেকে সে পুরা ভটকা হয়ে যাচ্ছে, এরকম স্ফেরিক্যাল হয়ে যাচ্ছে, রিজিড হয়ে যাচ্ছে, লেস ডিফর্মেবল হয়ে যাচ্ছে। মানে তাকে যে নতুন করে আপনি ফরমেশন করবেন, তার শেপটা যে চেঞ্জ হবে, এটা হচ্ছে না। মানে আরবিসি কিন্তু যে কোনো জায়গায় চলাফেরা করার একটা খুব বড় মাধ্যম হচ্ছে আরবিসি স্কুইজ হইতে পারে, তার শেপটাকে সে চেঞ্জ করতে পারে, এটা হয় না। যার ফলে যে জিনিসটা হয়, যেইখানে এই আরবিসি গুলা বসলো, যেখানে এরকম একটা স্ট্রাকচার হলো, এদের স্ট্রাকচারটা যেহেতু ডিফর্ম, এখানে যেহেতু ইনফেক্টেড এবং আনইনফেক্টেড অনেকগুলো আরবিসি আছে, এবং যেহেতু এখানে ইনফেক্টেড আরবিসিটা খুব স্ট্রংলি সাইটো অ্যাডহিয়ারেন্স প্রক্রিয়ার মাধ্যমে, সাইটো অ্যাডহিয়ারেন্স স্টেপের মাধ্যমে সে যেহেতু ব্লাড ভেসেলের সাথে বাইন্ড করলো, এতে করে যে জিনিসটা হয় যে ওই প্যারাসাইট গুলা ডিপ ভেসেলেই আটকে থাকে, যে কোনো ডিপ স্ট্রাকচারে, ডিপ টিস্যুতে চলে গিয়ে সেখানে আটকে থাকে, সে স্প্লিনে যায় না। এবং এই কারণে যেহেতু সে স্প্লিনে যায় না, তাহলে তাদের নাম্বার আস্তে আস্তে তারা বাড়াতে
পারে। এবং সে এতই দুষ্টু যে এই যে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম এরিথ্রোসাইট মেমব্রেন প্রোটিন যেটা আছে, সেই প্রোটিনটাকে যেন আমরা আইডেন্টিফাই করতে না পারি, সে মাঝে মধ্যেই সে প্রোটিনের মধ্যে এন্টিজেনিক ভেরিয়েশন করে। সে কি করে? সে প্রোটিনের মধ্যে এন্টিজেনিক ভেরিয়েশন করে। যখন এন্টিজেনিক ভেরিয়েশন করে তখন ডেফিনেটলি আপনার ইমিউন রেসপন্স এখানে এসে কোনো ভূমিকা রাখতে পারে না। ওকে, তাহলে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট শিখলাম। সেই পয়েন্টটার নাম হচ্ছে যে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারামের প্যাথোজেনেসিসে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিকোয়েস্ট্রেশন অফ দ্য প্যারাসাইট, প্যারাসাইটের সিকোয়েস্ট্রেশন হওয়া। দুই নম্বর হচ্ছে হাই লেভেল অফ দ্য প্যারাসাইট, হাই লেভেল অফ প্যারাসাইটেমিয়া। তাহলে যত বেশি সিকোয়েস্ট্রেশন হবে তত আপনি রোগ বেশি দেখতে পারবেন। দুই নম্বর হচ্ছে প্যারাসাইটেমিয়া যত বেশি হাই হবে তত বেশি আপনি রোগ দেখতে পারবেন। তাহলে প্যারাসাইটেমিয়া কেন হাই হচ্ছে আমরা একটু খোঁজার চেষ্টা করি। তাহলে দেখেন বলা হচ্ছে যে যখন আপনার মোটামুটি টোটাল আরবিসির, আপনি মোটামুটি টোটাল আরবিসি 30 to 40% এফেক্টেড হয়ে যাচ্ছে, 30 to 40% এফেক্টেড হয়ে যাচ্ছে, তখন আপনি অনেক রকমের প্যাথোফিজিওলজিক্যাল ফিচার পাবেন, আপনি অনেক রকমের ক্লিনিক্যাল ফিচার তখন পাবেন। এছাড়া আরো কিছু মানে ভিরুলেন্স ফ্যাক্টরের নাম বলেছে, যে ভিরুলেন্স ফ্যাক্টর গুলো আপনার এই সিকোয়েস্ট্রেশন থেকে শুরু করে তার আদার কাজগুলো করতে সাহায্য করে। এর মধ্যে একটা হচ্ছে হিস্টিডিন রিচ প্রোটিন টু, হিস্টিডিন রিচ প্রোটিন টু, HRP2। এরপর হচ্ছে GP1, হ্যাঁ, গ্লাইকোসাইল ফসফেটাইডেল ইনোসিটল। এত কিছু মনে রাখতে পারেন, জিপিআই মনে রাখেন, জিপিআই। তাহলে একটা হচ্ছে এই হিস্টিডিন, হিস্টিডিন রিচ প্রোটিন টু, যেটাকে আমরা বলি HRP2, আর একটা হচ্ছে জিপিআই। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ইমিউন সিস্টেমকে পাগলা বানায় দেয়, যাতে করে ইমিউন সিস্টেম ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারফেরন গামা এগুলা বেশি বেশি রিলিজ করে। তাহলে ইন্টারলিউকিন 1 যখন রিলিজ হয় ফিভার হবে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর যখন রিলিজ হবে তখন আপনার শরীরে ক্যাকেকশিয়া হবে, শিভারিং হবে, ইন্টারফেরন গামা যখন রিলিজ হবে আপনার ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হবে, এবং আরো বিভিন্ন রকমের কমপ্লিমেন্ট তারা, আরো বিভিন্ন রকমের সাইটোকাইন তারা রিলিজ করবে। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তাহলে আপনি যদি আসেন যে এই যে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম ম্যালেরিয়া আপনি শিখলেন, তাহলে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম ম্যালেরিয়ার ভাই কমপ্লিকেশন গুলা কি কি হবে, তাহলে একটু আমরা কমপ্লিকেশন গুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, এক সেকেন্ড একটু গ্যাপ দিব। তাহলে আসেন কমপ্লিকেশনে। তাহলে কমপ্লিকেশন যখন হচ্ছে, দেখেন এক নাম্বার হচ্ছে সেরেব্রাল ম্যালেরিয়া। কেন আপনি এক নাম্বার সেরেব্রাল ম্যালেরিয়া বললেন? কারণ এই যে আমাদের ব্রেইনটাকে আপনি, ব্রেইনের ব্লাড ভেসেলকে আপনি ব্লক করে দিলেন। সো যে ডেফিনেটলি যখন ব্রেইনের ব্লাড ভেসেলটা ব্লক হয়ে যাবে, প্লাগ হয়ে যাবে, এবং এই প্লাগিং এর পিছনে আরেকটা কারণ কি? রোজেটি, হ্যাঁ। সো রোজেট ফর্মেশন করা, প্লাগিং হয়ে যাওয়া, এতে করে আলটিমেটলি ভাস্কুলার অক্লুশন হচ্ছে, হাইপোক্সিয়া হচ্ছে, অ্যানোক্সিয়া হচ্ছে। এবং এই সেরেব্রাল ম্যালেরিয়া আপনার কাছে কিভাবে প্রেজেন্ট করবে? দেখেন সেরেব্রাল ম্যালেরিয়া প্রেজেন্ট করবে হচ্ছে ডিফিউজ সিমেট্রিক এনকেফালোপ্যাথি। তার মানে এনকেফালোপ্যাথি আর এনকেফালাইটিসের মধ্যে পার্থক্য কি? এনকেফালোপ্যাথি মানে হচ্ছে ব্রেইনের নির্দিষ্ট, মানে ব্রেইনের নিজস্ব কজ ছাড়া অন্য কোনো কজে যদি ব্রেইনের ফাংশন ডিসফাংশন হয়ে যায়, ব্রেইন তার ফাংশন গুলো করতে না পারে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে এনকেফালোপ্যাথি। যেমন ধরেন আমরা বলি হ্যাপাটিক এনকেফালোপ্যাথি, আমরা বলি ইউরেমিক এনকেফালোপ্যাথি। তো ঠিক এই ব্যাপারটা। তো এইখানে যে জিনিসটা হচ্ছে, যেহেতু টোটাল ব্লাড সাপ্লাইটাই বন্ধ হয়ে যাচ্ছে, টোটাল ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে বলা হচ্ছে যে একটা সিমেট্রিক আপনি এনকেফালোপ্যাথি পাচ্ছেন। এখন যখন ব্রেইন তার কাজ করতে পারবে না, ব্রেইনে যখন হাইপোক্সিয়া হবে, অ্যানোক্সিয়া হবে, তখন ব্রেইনের যে ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটি গুলো এগুলো হ্যাম্পার হবে। কারণ দেখেন আপনার শরীরে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প চলার জন্য কি লাগে? এটিপি লাগে। এই এটিপি কোত্থেকে আসে? এটিপি আসে রেসপিরেশন থেকে। তাহলে আপনার প্রত্যেকটা সেলের মধ্যে রেসপিরেশন চলতেছে, রেসপিরেশন থেকে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে আমরা এটিপি তৈরি করি। এবং এই যে আমরা এটিপি তৈরি করি, সেই এটিপির কাজ কি? এটিপির কাজ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পকে ঠিক রাখা। যখন এটিপি থাকবে না তখন সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প ঠিক মতো কাজ করবে না, সুতরাং এই চ্যানেলগুলার অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে। যখন চ্যানেলের অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে তখন একটা ইলেকট্রিক্যাল ইকুইলিব্রিয়ামটা থাকবে না। যখন ইলেকট্রিক্যাল ইকুইলিব্রিয়াম থাকবে না তখনই আপনার যে ঘটনা ঘটবে ব্রেনের মধ্যে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জের জন্য, সেটাকে আমরা বলি হচ্ছে কনভালশন। তাহলে আপনি এনকেফালোপ্যাথি পাচ্ছেন, এনকেফালোপ্যাথির সাথে আপনি কনভালশন পাচ্ছেন, এবং কনভালশনটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে, ঠিক আছে? এরপরে আপনার ব্রেইন থেকে আসলে আমাদের শরীরের রিফ্লেক্স গুলো অ্যাক্টিভেট, মানে কম কাজ করবে। সো মাসল টোন, টেন্ডন রিফ্লেক্স এগুলো কম কাজ করবে। এছাড়া হয়তো বা রেটিনাল হিমোরেজ থেকে শুরু করে ইভেন পেশেন্ট কোমাতে চলে যেতে পারে, এবং ইভেন পেশেন্ট মারাও যেতে পারে, ঠিক আছে? এরপরে এখানে একটা বলছে যে ফোকাল নিউরোলজিক্যাল মেনিনজাল ইরিটেশন আর অ্যাবসেন্ট। মানে কি? মানে হচ্ছে ধরেন এটা আপনার যদি ব্রেইন হয়, এখন আপনার ব্রেইনে তো জাস্ট পার্টিকুলার এই জায়গাতে সমস্যা হচ্ছে না, পার্টিকুলার ওই জায়গাতে সমস্যা হচ্ছে না, এখানে সমস্যা হচ্ছে টোটাল ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে। তাহলে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে পুরো ব্রেনে সমস্যা হবে, এটা পুরো ব্রেনে সমস্যা হবে। কিন্তু যদি পার্টিকুলার একটা টিউমার হয়, পার্টিকুলার কোনো একটা জায়গায় ইনফ্লামেশন হয়, তাহলে একটা ফোকাল এরিয়াতে সমস্যা হবে। তাহলে তারা বলতেছে যে আপনি কোনো ফোকাল সাইন পাবেন না, আপনি দেখবেন যে আপনার টোটাল ব্রেইনেই সমস্যা, আপনি দেখবেন আপনার টোটাল ব্রেইনে একটা সমস্যা হচ্ছে। তো এই কথাটা তারা বলেছে। এবং এখানে মর্টালিটি রেট প্রচন্ড হাই, 20% মর্টালিটি রেট, বাচ্চাদের ক্ষেত্রে 15% মর্টালিটি রেট। তাহলে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা,
তাহলে এটা আমরা কি শিখলাম? এটা আমরা শিখলাম হচ্ছে সেরেব্রাল ম্যালেরিয়া। তাহলে সেরেব্রাল ম্যালেরিয়া থেকে কিন্তু আপনাদের পরীক্ষাতে কোশ্চেন থাকতে পারে, আপনাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। এখানে আরেকটা কথা মনে রাখা দরকার যে সেরেব্রাল ম্যালেরিয়াতে আমাদের এই যে ইনফেকশনটা হচ্ছে, এখানে কিন্তু রোগী মোটামুটি আপনি মনে রাখতে পারেন যে মর্টালিটি মর্টালিটি উইদিন 7 to 10 days, তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে সাধারণত রোগীটা মারা যায়। তাহলে আমরা যদি ওভারঅল সেরেব্রাল ম্যালেরিয়ার প্রসিডিউরটা বলি, সেরেব্রাল ম্যালেরিয়া কেন হচ্ছে? কারণ ম্যালেরিয়া সিকোয়েস্ট্রেশন হয়ে যাচ্ছে। প্রথমত ম্যালেরিয়া সিকোয়েস্ট্রেশন কিভাবে হয়? সে সাইটো এডহিয়ারেন্স হয়, হ্যাঁ। সাইটো এডহিয়ারেন্স হওয়ার মাধ্যমে সে ব্লাড ভেসেলের সাথে প্রথমে গিয়ে বাইন্ড করে। কিভাবে সে বাইন্ড করে? ব্লাড ভেসেল এন্ডোথেলিয়ামের সাথে বাইন্ড করে কি দিয়ে? প্লাজমোডিয়াম ফেলসিপারাম, বলেন ইরেথ্রোসাইট মেমব্রেন প্রোটিন, প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইরেথ্রোসাইট মেমব্রেন প্রোটিন দিয়ে একটা আরবিসি বাইন্ড করে। এরপর সে বাকি যে নন প্যারাসিটাইজড আরবিসি গুলো আছে এগুলোর সাথে সে বাইন্ড করে। এবং এই বাইন্ডিং এর প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রোজেট ফর্মেশন। যখন এরকম রোজেট ফর্মেশন হচ্ছে এবং যখন পাশাপাশি তারা ডিফর্মড হয়ে যায়, প্যারাসিটাইজড আরবিসি গুলো ডিফর্মড হয়ে যায়, সো তারা তাদেরকে এই জায়গা থেকে নড়ানো যায় না, তারা খুব স্টিকি হয়ে লেগে থাকে। যখন স্টিকি হয়ে লেগে থাকে তখন এখানে নিউট্রোফিল ম্যাক্রোফেজ এরা আসে এবং এরা এটাকে এঙ্গালফ করতে চায়, বাট আলটিমেটলি এরা এটাকে এঙ্গালফ করতে পারে না, ঠিক আছে। এরপরে এখানে আছে হিস্টিডিন রিচ প্রোটিন, ঠিক আছে। এইরকম জিনিসপত্রগুলা কি করে? এরা যে কাজটা করে এইখান থেকে নিউট্রোফিল ম্যাক্রোফেজকে খেপায় দেয়, তো সুতরাং তখন তারা ইন্টারলিউকিন 1, টিএনএফ আলফা, ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলোকে বেশি বেশি সিক্রেশন করা শুরু করে। তাহলে যখন ইন্টারলিউকিন 1, টিএনএফ আলফা, ইন্টারফেরন গামা এগুলো যখন সিক্রেশন হচ্ছে, আলটিমেটলি এটা ব্রেইনে ড্যামেজ করে এবং এই অক্লুশনের কারণে এখানে টোটালি অক্সিজেন সাপ্লাইটা কাট আউট হয়ে যায় এবং এইসব কারণে আমরা এই ফিচারটা পাই। তাহলে এগুলো হচ্ছে আমাদের কিসের ফিচার? সেরেব্রাল ম্যালেরিয়ার ফিচার। এরপরে ম্যালেরিয়ার কমপ্লিকেশন, 2 নম্বর কমপ্লিকেশন আমাদের মনে রাখতে হবে যে পার্নিশিয়াস এনিমিয়া। পার্নিশিয়াস মানে একদম প্রচন্ড খারাপ এরকম টাইপের একটা জিনিস বোঝাতে বোঝানো হয় আর কি। সো এখানে দেখেন, আহ পার্নিশিয়াস এনিমিয়া বলতে আসলে এক কথা বলতে গেলে কি বোঝায়? টোটালি আপনার বিভিন্ন অর্গান আছে, এই যে আমি জাস্ট একটা সেরেব্রাল ম্যালেরিয়ার কথা বললাম, এরকম আমাদের বিভিন্ন অর্গানে ম্যালেরিয়া যতগুলা রোগ করতে পারে, এরকম ওয়াইড স্প্রেড যখন ম্যালেরিয়াটা ছড়ায় যায়, ওয়াইড স্প্রেড যখন ড্যামেজ করে, ওই ম্যালেরিয়াটাকে আমরা বলি হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়া, দুঃখিত পার্নিশিয়াস ম্যালেরিয়া। তাহলে পার্নিশিয়াস ম্যালেরিয়ার মধ্যে সেরেব্রাল ম্যালেরিয়া পড়তে পারে, ব্ল্যাক ওয়াটার ফিভার পড়বে, এলজিট ম্যালেরিয়া পড়বে, সেপ্টিসেমিক ম্যালেরিয়া পড়বে। তাহলে এই সবগুলা নিয়েই হচ্ছে আমরা বলি পার্নিশিয়াস ম্যালেরিয়া। তাহলে এই যে বাকি যে টার্মগুলো বললাম, যে যে ব্ল্যাক ওয়াটার ফিভার আমি বললাম, তাহলে ব্ল্যাক ওয়াটার ফিভারটা আসলে কি? তাহলে দেখেন এইখানে যে ব্যাপারটা হয়, যে আমরা জানি যে ম্যালেরিয়ার যখন প্যারাসাইট গুলা ইরেথ্রোসাইটিক সাইজোগনিতে ঢুকে, ইরেথ্রোসাইটিক সাইজোগনিটা তারা আরবিসির ভিতরে সম্পন্ন করে। তাহলে আরবিসির ভিতরে যখন সম্পন্ন করতেছে, আরবিসির ভিতরে যখন সম্পন্ন করতেছে, তাহলে ডেফিনেটলি এখানে আমাদের আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে। এবং আমরা বলেছিলাম যে একটা ম্যালেরিয়ার পেশেন্টের এনিমিয়া হওয়ার অনেক কারণ, আরবিসি ডিস্ট্রাকশন হওয়া, স্প্লিনের মাধ্যমে রিমুভ হয়ে যাওয়া, এরপর আমরা বলেছিলাম বোন মেরু থেকে প্রোডাকশন কম হওয়া। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এখানে কিছু অটো ইমিউনিটি দেখা যায়। মনে করেন যে এখানে এটার ভিতরে প্লাজমোডিয়াম আছে, দেখা যায় এটা এরকম কিছু এন্টিজেন হয়তো বা শো করে যে এন্টিজেনের এগেনস্টে আলটিমেটলি এই এন্টিজেনের এগেনস্টে আমাদের অ্যান্টিবডি তৈরি হয় এবং এরা মানে ভালো এবং খারাপ, ইনফেক্টেড আনইনফেক্টেড সব আরবিসিকে এরা মেরে ফেলতে পারে, ঠিক আছে। তাহলে এটার কারণ যদিও জানা যায় না, তাহলে তারা বলতেছে যে একটা অটো ইমিউন মেকানিজমের মাধ্যমে প্যারাসিটাইজড আরবিসি গুলার এগেনস্টে, মূলত প্যারাসিটাইজড আরবিসি গুলার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। প্লাস কুইনিনাইজড আরবিসি মানে যাদেরকে আমরা কুইনিন দিয়েছি চিকিৎসা হিসেবে, ট্রিটমেন্ট হিসেবে, বা যাদেরকে প্রিভিয়াসলি কুইনিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে, দেখা গেছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এবং যখনই ইমিউন কমপ্লেক্স অ্যাক্টিভেটেড হয়, আমরা জানি যখনই ইমিউন কমপ্লেক্স অ্যাক্টিভেটেড হয় আইজিজি এইটার এফসি পোর্শন দিয়ে তারা কমপ্লিমেন্ট পাথওয়েকে অ্যাক্টিভেট করতে পারে। তাহলে যখন কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেটেড হবে, তখন কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেটেড হওয়া মানে হচ্ছে মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্সকে অ্যাক্টিভেটেড করা। সো আলটিমেটলি প্রচুর পরিমাণ সেলুলার লাইসিস থেকে শুরু করে একটা মেসিভ ডিস্ট্রাকশন অফ দা প্যারাসিটাইজড আরবিসি, নন প্যারাসিটাইজড আরবিসি, কুইনাইজ আরবিসি সবগুলা হবে। এবং এতে করে যে জিনিসটা হচ্ছে, হঠাৎ করে যখন আপনার অনেকগুলো আরবিসি ভেঙে যাচ্ছে, অনেকগুলো আরবিসি ভেঙে যাচ্ছে, তখন আপনি কি পাবেন? আপনি যেটা পাবেন সেটা হচ্ছে হিমোগ্লোবিন ইউরিয়া ডার্ক ইউরিন। মানে ব্যাপারটা আমি আপনাকে বোঝাই, হিমোগ্লোবিন ইউরিয়া ডার্ক ইউরিন কেন পাবেন। তাহলে ধরেন এইখানে আমি বললাম যে আপনার অসংখ্য আরবিসি ভাঙা পড়লো, তাহলে এই যে আরবিসি গুলো ভাঙতেছে, আরবিসি থেকে ভাঙলে কি আসবে? হিমোগ্লোবিন আসবে। এখন সেই হিমোগ্লোবিনকে, হিমোগ্লোবিন যখন আমাদের ইন্ট্রাভাস্কুলার হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের সাথে আবার বাইন্ড করা হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন, ঠিক আছে, হ্যাপ্টোগ্লোবিন। একটা পর্যায়ে হিমোগ্লোবিন হ্যাপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করতে করতে হ্যাপ্টোগ্লোবিন পুরো শেষ হয়ে যায়, হ্যাপ্টোগ্লোবিনের পরিমাণ নিয়ারলি জিরোতে চলে আসে, কারণ আর ফ্রি কোনো হ্যাপ্টোগ্লোবিন থাকে না, ঠিক আছে। তাহলে একটা পর্যায়ে দেখবেন যে নো ফ্রি হ্যাপ্টোগ্লোবিন, কিন্তু আপনার হিমোগ্লোবিন তো এখনো ভাঙা পড়তেছে। তাহলে এই হিমোগ্লোবিন যখন ভাঙবে, হিমোগ্লোবিন থেকে আসবে আমাদের কি? বিলিরুবিন।
হিমোগ্লোবিন থেকে আসবে হিম এবং গ্লোবিন। হিমকে যখন আপনি ভাঙবেন তখন আপনি বিলিরুবিন পাবেন। তাহলে এই যে বিলিরুবিন পাচ্ছেন, সুতরাং এইখান থেকে আপনি কিছুটা জন্ডিস টাইপের ফিচার পাবেন। এবং এই বিলিরুবিনটা চলে যাবে হচ্ছে লিভারে। লিভারে গিয়ে সেই বিলিরুবিন থেকে পরিণত হবে, কনজুগেশন হবে, কনজুগেশন হয়ে লিভার থেকে চলে যাবে সেই ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইন থেকে সে হয়ে যাবে স্টার্কোবিলিনোজেন। স্টার্কোবিলিনোজেন স্টার্কোবিলিনোজেন থেকে কিছু অংশ আবার কিডনিতে পাস করে কি হিসেবে, ইউরোবিলিনোজেন। তাহলে যখন আপনি অতিরিক্ত বিলিরুবিন তৈরি করবেন, তাহলে লিভার অতিরিক্ত কাজ করবে, ইন্টেস্টাইনে অতিরিক্ত স্টার্কোবিলিনোজেন যাবে, অতিরিক্ত স্টার্কোবিলিনোজেন গেলে অতিরিক্ত ইউরোবিলিনোজেন যাবে। অতিরিক্ত ইউরোবিলিনোজেন যখন যাবে তখন আপনার ইউরিনটা ডার্ক হবে, তখন আপনার ইউরিনটা কি হবে, ডার্ক হবে। আর অন্যদিকে এই যে আমি বললাম যে এক্সট্রা হিমোগ্লোবিন আসলে থাকতেছে, তাহলে এক্সট্রা হিমোগ্লোবিন ইউরিনের সাথে বের হয়ে যাবে। এই কারণে আপনি পাবেন হচ্ছে হিমোগ্লোবিন ইউরিয়া। অন্যদিকে এই যে আপনার আরবিসি গুলো ডিস্ট্রাকশন হচ্ছে, ডেফিনেটলি এটা ইমিউন মিডিয়েটেড ডিস্ট্রাকশন। তাহলে ইমিউন মিডিয়েটেড ডিস্ট্রাকশনের কারণে তাহলে ইমিউন মিডিয়েটেড কিছু কেমিক্যাল সাইটোকাইন রিলিজ হবে। এর মধ্যে একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইন্টারলিউকিন 1, এবং ইন্টারলিউকিন 1 কি করতে পারে, ফিভার করতে পারে। তাহলে দেখেন একটা পেশেন্টের ফিভার, ইভেন আপনি রেনাল ফেলিওরের মতো ঘটনা সহ পেতে পারেন। তাহলে এলজিসি ম্যালেরিয়াতে যে জিনিসটা হয়, একটা পেশেন্টের ফিভার, হিমোগ্লোবিন ইউরিয়া, ডার্ক ইউরিন, ইভেন রেনাল ফেলিওরের মতো ঘটনা সহ ঘটতে পারে। তাহলে এই যদি ঘটনা হয় তাহলে সেটাকে আমরা বলি ব্ল্যাক ওয়াটার ফিভার। কেন আপনি ব্ল্যাক ওয়াটার বলছেন? কারণ আপনার এখানে ইউরিনের কালারটা পুরোপুরি কি হয়ে যাচ্ছে, ইউরিনের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এই যে আপনার ইউরিনের কালারটা চেঞ্জ হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আপনার যে হিমোগ্লোবিনটা যে পাস হচ্ছে, আপনার যে হিমোগ্লোবিন যে পাস হচ্ছে, সেই হিমোগ্লোবিনটা কিন্তু কালারটাকে আরো বেশি ব্ল্যাক করে দিতে পারে। তাহলে এখানে ডার্ক ইউরিনের পিছনে আরেকটা কারণ হচ্ছে এই যে হিমোগ্লোবিন ইউরিয়া হচ্ছে, হিমোগ্লোবিন ইউরিয়া কিন্তু আপনাদের ইউরিনটাকে ডার্ক করতে পারে। এখন আপনি চিন্তা করেন যে এই যে অতিরিক্ত হিমোগ্লোবিন, এই অতিরিক্ত হিমোগ্লোবিন গুলা কি করবে, অতিরিক্ত হিমোগ্লোবিন গুলা যখন আপনার কিডনিতে পাস হবে, তাহলে এই যে আপনার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, আপনার লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, হ্যাঁ, এগুলো দিয়ে যখন পাস হবে তখন তারা এই জায়গাটা ড্যামেজ করে ফেলবে। তারা এই আমাদের রেনাল টিউবিউল গুলা গ্লোমেরুলাসের ড্যামেজ করতে পারে। তো সেইখান থেকে কিন্তু একটা পেশেন্টের কি ডেভেলপ করতে পারে, রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। তাহলে এই কথাটা কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে এই পেশেন্টের রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। এবং যেহেতু পেশেন্টের ইউরিনটা ব্ল্যাক কালার হয়, ইউরিনটা যেহেতু ব্ল্যাকিশ হচ্ছে, এই কারণে এটাকে আমরা বলি ডার্ক ওয়াটার, দুঃখিত, ব্ল্যাক ওয়াটার ফিভার, ব্ল্যাক ওয়াটার ফিভার। ঠিক আছে, ফাইন। সো আমি আশা করি আপনাদের এই ব্যাপারটা ইনশাল্লাহ মনে থাকবে। তাহলে ব্ল্যাক ওয়াটার ফিভার আমরা শিখতে পারলাম। এবার আসেন হচ্ছে এলজি এলজিট ম্যালেরিয়া। তাহলে এলজিট ম্যালেরিয়া হচ্ছে, সহজ কথা আমি যদি বলি, যে কোনো একটা ম্যালেরিয়ার পেশেন্টে যদি শক ডেভেলপ করে, কোনো একটা ম্যালেরিয়ার পেশেন্টে যদি শক ডেভেলপ করে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে এলজিট ম্যালেরিয়া। এখন দেখেন শক মানে কি, আসলে কি শক মানে হচ্ছে আপনার পেরিফেরিতে সার্কুলেশন কমে যাচ্ছে, তাহলে আপনি একটা কোল্ড ক্লেমি স্কিন পাচ্ছেন। এই যে আপনি কোল্ড ক্লেমি স্কিনটা পাচ্ছেন, এখন কোল্ড ক্লেমি স্কিন পাওয়ার কারণ কি, মানে কোনো একটা জায়গায় যদি সার্কুলেশন ঠিক মতো না যায়, ব্লাড ব্লাড সার্কুলেশন যদি কম হয়, তখন আপনার এই কোল্ড ক্লেমি স্কিনটা আপনি পেতে পারেন। এখন এই কোল্ড ক্লেমি স্কিন পাওয়ার পেছনে বা এই ম্যালেরিয়ার পেশেন্টের শক হওয়ার পেছনে আসলে বেশ কিছু কারণ আছে। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে আহ অনেক সময় দেখা যায় ম্যালেরিয়ার পেশেন্টের কি হয়, আমরা বলেছিলাম না, ভমিটিং হয়। তাহলে এই যে ম্যালেরিয়ার পেশেন্টের যে ভমিটিং হচ্ছে, তাহলে ভমিটিং এর সাথে ফ্লুইড চলে যাচ্ছে। অনেক সময় ম্যালেরিয়ার পেশেন্টের ডায়রিয়া হয়, তো যখন ডায়রিয়া হয় তখন অনেক ফ্লুইড চলে যাচ্ছে। তাহলে এইরকম যখন ঘটনা ঘটে তখন এটা হতে পারে, ঠিক আছে, এরকম যখন ঘটনা ঘটে তখন এটা হতে পারে। সো এটা হচ্ছে, এটাকে আমরা বলি এলজিট ম্যালেরিয়া। এলজিট ম্যালেরিয়া মেইন ব্যাপার হচ্ছে শক, তার মানে প্রেসার কমে যাবে, সার্কুলেটরি ফেলিওর করবে এবং প্রোফাউন্ড শক আপনি পেতে পারেন, ঠিক আছে, ফাইন। এবার আসেন হচ্ছে সেপ্টিসেমিক ম্যালেরিয়া। সেপ্টিসেমিক ম্যালেরিয়া বলতে আসলে আমরা কি বুঝি? সেপ্টিসেমিক ম্যালেরিয়া মানে হচ্ছে যে যখন একটা পেশেন্টের যখন ইনফেকশনটা আসলে অনেক বেশি হবে, একটা পেশেন্টের যখন ইনফেকশনটা যখন অনেক বেশি হবে, তখন সেটাকে আমরা বলছি সেপ্টিসেমিক ম্যালেরিয়া। মানে রোগীটা অতিরিক্ত দুর্বল হয়ে যাবে, তার হাই ডিগ্রি অফ প্রোস্ট্রেশন, সে নড়াচড়া করতে পারছে না, তার প্রচন্ড জ্বর, এবং প্যারাসাইট গুলো মাল্টিপল অর্গানে ছড়ায় পড়েছে, যার কারণে অর্গান ফেইলিওর ডেভেলপ করেছে, সেটাকে আমরা বলি হচ্ছে সেপ্টিসেমিক ম্যালেরিয়া। আচ্ছা, এছাড়া আপনার আরো কি আছে, পালমোনারি ইডেমা এবং অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। তাহলে সেখানে কি হতে পারে, যে যখন ম্যালেরিয়া রোগীদেরকে আপনি চিন্তা করতেছেন যে ফ্লুইড দিবেন, হ্যাঁ, ম্যালেরিয়া রোগীদেরকে আপনি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ দিলেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগে কোনো রেসপন্স হচ্ছে না, তখন আপনি সেই রোগীকে ফ্লুইড দিতে পারেন, ঠিক আছে। আবার যখন আমাদের শরীরের মধ্যে এরকম প্রচন্ড রকম ইনফ্লামেশন চলতে থাকে, ইনফ্লামেশনের কারণে ভেসোডাইলেশন হয়। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনার এটা ধরেন লাংস, এখন লাংসের মধ্যে আমি ধরলাম যে লাংসের ভিতরে
যে ব্লাড ভেসেল গুলো আছে এগুলো অনেক ডায়ালেটেড হয়ে গেছে। তখন এই ডায়ালেটেড ব্লাড ভেসেল থেকে বিভিন্ন রকম উজিং হবে, উজিং হয়ে, হ্যাঁ, বিভিন্ন রকম ফ্লুইড মানে প্লাজমাটা ইন্টেস্টাইনে, আমাদের ইন্টারস্টেশিয়াম চলে আসবে, লাঙের ইন্টারস্টেশিয়ামে চলে আসবে। তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি ইডেমা। তাহলে পালমোনারি ইডেমা হওয়ার একটা বড় কারণ হচ্ছে প্রফাউন্ড ভেসোডাইলেশন আর হচ্ছে ওভার রিহাইড্রেশন। এই কারণে একটা মানুষের পালমোনারি ইডেমা এবং কি হতে পারে, অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। আচ্ছা, কোনো কোনো সময় এদের সুগার লেভেল কমে যেতে পারে। সুগার লেভেল কমে যাওয়ার একটা খুবই 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 বড় কারণ হচ্ছে, যেটা আপনাকে ফার্মাকোলজিতে জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে কুইনিন থেরাপি। তাহলে যাদেরকে কুইনিন দেওয়া হয় দেখা যায় তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়ার অ্যাটাকটা হতে পারে, এবং হাইপোগ্লাইসিমিয়াতে কিন্তু রোগীর সিজার ডেভেলপ করতে পারে, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, কোমাতে চলে যেতে পারে। হ্যাঁ, এরকম আগে এরকম অনেক ঘটনা ছিল যে একটা রোগীকে ম্যালেরিয়া ট্রিটমেন্ট দেওয়া শুরু করা হলো, শুরু করার কিছুক্ষণ পরে রোগী অজ্ঞান হয়ে গেল। তাহলে আপনি কি মনে রাখবেন? তাহলে আপনি মনে রাখবেন হচ্ছে এইটার কারণ হচ্ছে কুইনিন থেরাপি। কেন? কারণ কুইনিন যে কাজটা করে, কুইনিনের একটা বড় ব্যাপার হচ্ছে কুইনিন হচ্ছে ইনসুলিন সিক্রেশনকে বাড়িয়ে দেয়। তো কুইনিন যদি ইনসুলিন সিক্রেশনকে বাড়িয়ে দেয় তাহলে ইনসুলিন কি করবে, আমার শরীরের মধ্যে সব জায়গায় সে গ্লুকোজটা ঢুকাই নিয়ে ফেলবে। তো শরীরের মধ্যে যদি সব জায়গায় গ্লুকোজটা ঢুকাই ফেলে তখন তো সমস্যা। এবং এইটা সাধারণত এই জিনিসগুলো আমরা দেখতে পাই হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে প্রেগনেন্ট উইমেন আর প্রেগনেন্ট উমেন আর সাফারার। তাহলে এটা মনে রাখবেন যে প্রেগনেন্ট মহিলারা এই ক্ষেত্রে এটা সাফার করে। তো তখন আমরা 10% ডেক্সট্রোজিন একোয়া ফ্লুইড দিয়ে চালাই দিতে পারছি। আচ্ছা, এরপর আসেন রেনাল ফেলিওর। এটা তো বললাম যে এই যে একিউট টিউবিল গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো একিউট টিউবুলার নেক্রোসিস থেকে রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। অনেক সময় দেখা যায় যে সিগনিফিকেন্ট ব্লিডিং হতে পারে। ঠিক আছে, সিগনিফিকেন্ট ব্লিডিং হতে পারে কারণ এই যে ইমিউন কমপ্লেক্স গুলো অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। তো সেই ইমিউন কমপ্লেক্স গুলো অতিরিক্ত অ্যাক্টিভিটির জন্য আপনার সিগনিফিকেন্ট ব্লিডিং হতে পারে। এরপর জন্ডিস কেন হয়? ডেফিনেটলি আরবিসি যদি ভেঙে যায় একটা পর্যায়ে, অতিরিক্ত হিমোলাইসিস থেকে, এই যে বললাম অতিরিক্ত বিলিরুবিন তৈরি হয় এবং সেখান থেকে জন্ডিস ডেভেলপ করতে পারে। এরপরে অনেকের ক্ষেত্রে এনিমিয়া ডেভেলপ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বিভিন্ন অর্গানে যখন সে গিয়ে ড্যামেজ করতেছে, বিভিন্ন অর্গানে যখন হাইপোক্সিয়া করতেছে তখন ওইখানে অ্যানারোবিক মেটাবলিজম হয়। অ্যানারোবিক মেটাবলিজম যখন হয় কোনো জায়গায় তখন সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। অ্যানারোবিক মেটাবলিজম যখন হয় তখন সেখানে কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এখান থেকে অ্যাসিডোসিস হতে পারে। তাহলে আমরা কি কি চিন্তা করি, আবার একটু মনে মনে করে ভাবি। তাহলে ম্যালেরিয়া থেকে আমরা কি কি বললাম? ব্রেইনে হচ্ছে আপনার সেরেব্রাল ম্যালেরিয়া, আপনার লাংস এর মধ্যে হচ্ছে পালমোনারি ইনফেকশন, এরপরে আপনার যেটা হচ্ছে যে পার্নিশিয়াস ম্যালেরিয়া হচ্ছে, যেখানে আপনি ভয়ঙ্কর কয়েকটা ফিচার পাচ্ছেন, সেপ্টিসিমিক ম্যালেরিয়া, এলজিট ম্যালেরিয়া। এলজিট ম্যালেরিয়াতে কি হয়? এলজিট ম্যালেরিয়াতে শক হয়। ব্ল্যাক ওয়াটার ফিভারে কি হয়? হিমোগ্লোবিনটা কিডনি দিয়ে বের হয়ে যায় অতিরিক্ত পরিমাণে হিমোলাইসিসের কারণে। এবং যেহেতু কিডনি দিয়ে বের হয়ে যায় সুতরাং তার রেনাল ফেলিওর হতে পারে। যেহেতু ইমিউন কমপ্লেক্স গুলো অ্যাক্টিভেটেড হয় সুতরাং তার আরবিসির পরিমাণ অনেক কমে যেতে পারে, এবং সেখান থেকে সিভিয়ার জন্ডিস ডেভেলপ করতে পারে, সিভিয়ার এনিমিয়া ডেভেলপ করতে পারে, ইভেন ব্লিডিং ডিসঅর্ডার বা হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার সহ ডেভেলপ করতে পারে। ঠিক আছে। তাহলে আর সেপ্টিসিমিক ম্যালেরিয়াতে কি হয়? যখন সেপ্টিসিমিয়ার মতো ফিচার হয় তাহলে প্রচন্ড রকম ভেসোডাইলেশন হয়, সেই ভেসোডাইলেশন থেকে রোগী শকে চলে যেতে পারে। ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে একিউট কমপ্লিকেশন। ক্রনিক কমপ্লিকেশন কি? ক্রনিক কমপ্লিকেশন এখানে একটা টার্ম আপনাদের মনে রাখতে হবে, যে ট্রপিক্যাল স্প্লিনোমেগালি সিনড্রোম বা হচ্ছে হাইপার অ্যাক্টিভ ম্যালেরিয়াল স্প্লিনোমেগালি। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা সাধারণত আফ্রিকা এশিয়া মানুষজনের হচ্ছে। এর একটা মূল কারণ হচ্ছে অ্যাবনর্মাল ইমিউনোলজিক্যাল রেসপন্স। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে ইমিউনোলজিক্যাল রেসপন্সটা হচ্ছে এটা একটু অতিরিক্ত পরিমাণে রেসপন্স হয়ে যাচ্ছে। যেমন আপনার আহ যে ম্যালেরিয়াল ইনফেকশন গুলা, আমরা জানি যে প্লাজমোডিয়াম ফেলসিপারাম ম্যালেরিয়াটা কিন্তু পুরোপুরি ভালো হয় না। হ্যাঁ, আপনি চিকিৎসা দিলেন, অনেক ক্ষেত্রে চিকিৎসার প্রতি রেজিস্ট্যান্স হতে পারে, বারবার বারবার ম্যালেরিয়ার জীবাণুগুলা ব্লাডে চলে আসতে পারে। তো যখন ব্লাডে আসে, ব্লাডে আসার ফলে যে জিনিসটা হয় যে আমাদের আইজিএম এর পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে। তাহলে এইখানে জিনিসটা বলছে যে কেন এটা হচ্ছে, আর একটা বড় কারণ হচ্ছে যে অতিরিক্ত সাইটোটক্সিক আইজিএম অ্যান্টিবডিজ, আমাদের যে আইজিএম অ্যান্টিবডি গুলো ডেভেলপ করে সেগুলা আমাদের CD8 টি সেলকে মেরে ফেলতে পারে, অথবা কোনো কারণে আইজিএম এর পরিমাণ বাড়তে পারে। ঠিক আছে। এরপর মেসিভ স্প্লিনোমেগালি পাইতে পারেন। হ্যাপাটিক সাইনোসয়েডাল লিম্ফোসাইটোসিস মানে হ্যাপাটিক সাইনোসয়েডাল লিম্ফোসাইটের পরিমাণ বেড়ে যাওয়া। পেরিফেরাল বি লিম্ফোসাইটোসিস মানে, সহজ কথা আমি যদি বলি, এই ট্রপিক্যাল স্প্লিনোমেগালি সিনড্রোম বা হাইপার অ্যাক্টিভ ম্যালেরিয়াল স্প্লিনোমেগালির একটা বড় কারণ হচ্ছে এইখানে অ্যান্টিবডি অ্যাক্টিভিটিটা বাড়বে। তাহলে বি সেল অ্যাক্টিভিটি বাড়বে, লিম্ফোসাইটোসিস হবে, আইজিএম এর পরিমাণ বাড়বে, কিন্তু এই আইজিএম গুলো আবার সাইটোটক্সিক সেলগুলোকে মেরে ফেলবে। তাহলে CD8 টি সেল যেগুলো আছে এটাকে মেরে ফেলবে। ঠিক আছে। এবং এই সমস্ত মারামারি যেহেতু ঘটতেছে একটা পর্যায়ে আপনি কি পাইতে পারেন? মেসিভ স্প্লিনোমেগালি পেতে পারেন। ঠিক আছে। ওকে। এই পেশেন্ট গুলো মূলত কেমো প্রোফাইলাক্সিস দিলে, প্রোগুয়ানিল দিলে হচ্ছে ভালো রেজাল্ট দেয়।
আচ্ছা, এরপর হচ্ছে কোয়ার্টার ম্যালেরিয়াল নেফ্রোপ্যাথি। এইটাতে যাওয়ার আগে আমরা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা পড়াই ফেলি। কোয়ার্টার ম্যালেরিয়াল নেফ্রোপ্যাথি জিনিসটা কি? এখানে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া অনেকদিন ধরে যাদের হয় তাদের আসলে এরকম নেফ্রোপ্যাথি ডেভেলপ করে। এরপরে বলছে যে ম্যালেরিয়াতে অনেক সময় সিভিয়ার ইমিউনো সাপ্রেশন হয়ে মানুষের বার্কিটস লিম্ফোমা সহ মানে এটা বেড়ে যেতে পারে। তাহলে কত কিছু লিখেছে, তাই না? আচ্ছা, এরপর আসেন ম্যালেরিয়ান স্পেশাল সিচুয়েশন। এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন যে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ম্যালেরিয়া ছড়া যেতে পারে, নিডল স্টিক ইনজুরির মাধ্যমে ম্যালেরিয়া ছড়া যেতে পারে, তবে যদি ওইভাবে ছড়া যায় সেই ক্ষেত্রে ইনফেক্টিভ ফর্মটা হচ্ছে ট্রোফোজয়েড। কারণ আমরা জানি যে আরবিসির মধ্যে ইনিশিয়ালি এবং অনেকক্ষণ পর্যন্ত সে ট্রোফোজয়েড হিসেবেই থাকে। যখন সে ট্রোফোজয়েড থেকে পুরোপুরি ম্যাচিউর হয়ে যায়, সাইজেন করে ফেলে, তখন তার আরবিসি থেকে বেরিয়ে মানে আরবিসি কে ভেঙেই ফেলে। তাহলে এখানে ট্রোফোজয়েড ফর্মে সে ঢুকে, এবং যেহেতু সে সরাসরি ব্লাডের মাধ্যমে যাচ্ছে, তাহলে এইখানে ইরেথ্রোসাইটিক সাইজোগনি শেষ করার পরে যার শরীরে ঢুকতেছে সেখানে আবার সে ইরেথ্রোসাইটিক সাইজোগনি শুরু করবে। সুতরাং এখানে কোনো প্রি ইরেথ্রোসাইটিক সাইজোগনি নাই, সুতরাং এখানে কোনো রিল্যাপস হবে না। এবং যেহেতু আপনি রেডিমেড একটাকে দিয়ে অন্য আরেকজনের ইনফেকশন করাচ্ছেন, তাহলে ইনকিউবেশন পিরিয়ডটা কি হবে? শর্ট হবে। যেহেতু এখানে কোনো রিল্যাপস নাই, তাহলে আমাদের প্রিমাকুইন থেরাপি দেওয়ার কিন্তু কোনো দরকার নাই। এই কথাটি মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসেন, যদি প্রেগনেন্ট মহিলার ম্যালেরিয়া হয়, প্রেগনেন্ট মহিলার ম্যালেরিয়া হলে বাচ্চার ক্ষেত্রে ফিটাল ডিস্ট্রেস হতে পারে, প্রিমিচুর লেবার হতে পারে। কারণ এই যে আমরা বললাম যে প্লাসেন্টাল যে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলও কিন্তু ম্যালেরিয়াল অর্গানিজম আক্রমণ করে, এবং প্লাসেন্টাল ব্লাড ভেসেলও কিন্তু সে সেটাকে সিকোয়েস্টার করে হাইপোক্সিয়া করে দিতে পারে প্লাসেন্টার ক্ষেত্রে। তাহলে প্লাসেন্টাতে যদি হাইপোক্সিয়া করে, তাহলে বাচ্চার তো ওয়েট কম হবে, ডেলিভারি আগে আগে হয়ে যাবে, এরকম ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ম্যালেরিয়ান চিলড্রেন বাচ্চাদের ক্ষেত্রে ব্রেইনের এফেক্ট গুলো একটু বেশি হয়, এটা মনে রাখবেন। কনভালশন, কোমা, মেটাবলিক এসিডোসিস, এনিমিয়া, এই জিনিসগুলো বেশি হতে পারে। আচ্ছা, এইখানে আসলে প্লাজমোডিয়াম নোলেসি এটা নিয়ে খুব একটা আলোচনা দরকার নাই, আমাদের এমনিতে এখানে অনেক কোশ্চেন আছে আলোচনা করার মতো। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করতে পারেন যে ম্যালেরিয়া আসলে কাদের কাদের হচ্ছে বা কিভাবে আসলে ম্যালেরিয়া আক্রমণ করে। এখানে দেখেন যে কাদের বেশি হয় ম্যালেরিয়া। এক নম্বর হচ্ছে বাচ্চাদের ম্যালেরিয়াটা বেশি হয়, ঠিক আছে। দুই নম্বর কথা হচ্ছে কি কি সমস্যা থাকলে ম্যালেরিয়াটা হওয়ার চান্স থাকে বেশি, যে যেখানে মশা বেশি, যেখানে মশা মানুষকে কামড়ায় বেশি, কতক্ষণ ধরে মশা কামড় দিচ্ছে, ঠিক আছে, মশাটা কতদিন বাঁচে। যদি মশা 1 মাসের মতো বাঁচে, ওই মশা তো কামড়ায় শেষ করে ফেলবে, তাই না? আর দুই নম্বর কথা হচ্ছে মশা যখন বেশি দিন বাঁচবে, তখন মশার ভিতরে তার সেক্সুয়াল ডেভেলপমেন্টটা বেশি হবে, তখন এটা হওয়ার সম্ভাবনা বেশি। টেম্পারেচার যদি আমাদের মতো হট হিউমিড থাকে আর কি, হিউমিডিটি বেশি থাকে, যদি রেইনফল যদি হয়, তখন কিন্তু এই মশা কামড় দিবে, এবং কামড় দিলেই কিন্তু আমাদের অবস্থা খারাপ। ওকে, সো ম্যালেরিয়া সিচুয়েশন ইন ইন্ডিয়া, এগুলো আমাদের জানা লাগবে না, এগুলো কিছু দরকার নাই। ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা সরাসরি চলে আসি। তাহলে ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমরা এখানে মূলত যে কাজটা করি, যে আগের মতোই লিশমিনাসিস এর মতোই, ট্রাইপেনোসোমিয়াসিস এর মতোই, যে পেরিফেরাল ব্লাড স্মিয়ারটা হচ্ছে এখানে গোল্ড স্ট্যান্ডার্ড। কারণ যেহেতু অর্গানিজমটা ব্লাডের মধ্যে থাকে, তাহলে আপনি ব্লাডটাকে নিয়ে ব্লাডের সেলগুলোকে যদি ভেঙে ফেলেন, ওই সেলগুলোর ভিতরে আপনি ম্যালেরিয়াল প্যারাসাইটটা পেতে পারেন। এখানে সেন্সিটিভ কোনটা? সেন্সিটিভ হচ্ছে থিক স্মিয়ার, কারণ থিক স্মিয়ার আপনি অনেক পরিমাণ ব্লাড নিচ্ছেন, সুতরাং আপনার যদি ম্যালেরিয়ার প্যারাসাইট একটু হলেও থাকে, আপনি খুঁজে পাবেন। আর থিন স্মিয়ারে কি হচ্ছে? থিন স্মিয়ারে আপনি বুঝতে পারতেছেন এটা কি প্লাজমোডিয়াম ভিভেক্স, নাকি এটা প্লাজমোডিয়াম ফেলসিপারাম, নাকি এটা প্লাজমোডিয়াম মেলেরি। কারণ আপনি বলবেন যে ভাই ম্যালেরিয়া আছে বুঝতেই তো আমার হইলো, তাই না? ম্যালেরিয়া আছে বুঝে আমি চিকিৎসা শুরু করে দিব, আমার এত স্পিসিস দেখার দরকার কি? ইম্পর্টেন্স হচ্ছে যে আমরা আলোচনা করেছি যে ওই যে ওভি, হ্যাঁ, প্লাজমোডিয়াম ওভালি এবং প্লাজমোডিয়াম ভিভেক্স, এরা রিল্যাপস করে। আর প্লাজমোডিয়াম মেলেরি এন্ড প্লাজমোডিয়াম ফেলসিপারাম এরা রিক্রুডেসেন্স করে। তার মানে যাদের রিল্যাপস করে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে হিপনোজয়েড ফর্মটাকেও মারতে হবে, নয়তো কিন্তু সে মরবে না পুরোপুরি। তাহলে এই যে হিপনোজয়েড ফর্মটাকে মারার জন্য আপনাকে প্রিমাকোইন দিতে হবে, ঠিক আছে। তাহলে আপনি যদি থিন স্মিয়ার করে দেখেন প্লাজমোডিয়াম ফেলসিপারাম, তাহলে আপনি ভয়ে ভয়ে থাকবেন, আপনি ভালো চিকিৎসা দিবেন, কিন্তু আপনাকে প্রিমাকোইন দিতে হবে না। তাহলে আপনি প্রিমাকোইন দিবেন নাকি দিবেন না, এটা বোঝার জন্য আপনাকে কি দরকার? আপনাকে করতে হবে হচ্ছে থিন স্মিয়ার, আর নর্মালি থিক স্মিয়ারে আপনি ভালো করে বুঝে যাবেন, ঠিক আছে। এরপর আপনি এখানে ইনডিরেক্ট কিছু টেস্ট করতে পারেন। তাহলে ডিরেক্ট টেস্ট হচ্ছে আপনি সরাসরি অর্গানিজম দেখে ফেলেন, আর ইনডিরেক্ট টেস্ট হচ্ছে তার মানে মনে করেন যে আপনি সরাসরি চোর ধরলেন, এটা হচ্ছে ডিরেক্ট টেস্ট। আর চোর ধরতে পারেন না, এবার চোর ওই যে দরজা দরজা খুলছে এটা আপনি ধরলেন,
চোরের একটা জামা পাইলেন, চোরের একটা ডিএনএ টেস্টের মতো একটা জিনিস পাইলেন, এগুলোকে বলে ইনডিরেক্ট টেস্ট। তাহলে ইনডিরেক্ট টেস্টের মধ্যে আমরা দেখতে পারি তার এন্টিজেনকে ডিটেকশন করতে পারি, অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি, কালচার করতে পারি, এবং হচ্ছে মলিকুলার ডায়াগনোসিস করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে এই যে স্মিয়ার দেখাচ্ছে, এটা হচ্ছে একটা থিক ফিল্ম আর এটা হচ্ছে একটা থিন ফিল্ম। ঠিক আছে, থিন ফিল্মে আমরা ভালো মতো দেখতে পারি, এই কারণে আমরা থিন ফিল্ম নিয়ে যখন দেখি তখন কি করি, তখন হচ্ছে আমরা স্পেসিসটা বুঝতে পারি। আচ্ছা, তাহলে স্পেসিমেন কোনটা নেই, পেরিফেরাল ব্লাড নেই, নিয়ে আমরা এখানে ইডিটিএ মিশাই, মিশিয়ে টিশিয়ে আমরা ভালো করে দেখি, দরকার নাই। আর এখানে ব্লাডটা আসলে কখন নেবেন, যখন জ্বর আসতেছে, ওই জ্বর আসার একটু আগ মুহূর্তে নিলে ওই সময়টা দেখা যায় সবচেয়ে ভালো, হ্যাঁ, সবচেয়ে ভালো রেজাল্টটা পাওয়া পাওয়া যায়। আর কমপক্ষে আমাকে 1 থেকে 2 বার এটা ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, ক্যাপিলারি ব্লাড আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে থিক স্মিয়ারে কি করি, একটা বিগ ড্রপ অফ ব্লাড আমরা দেই, দিয়ে ওইটাকে আমরা ক্লাস সাইডের নিচে দেখে এক্সামিনেশন করি। আর থিন ফিল্মে তো এটাকে আরো ভেঙে এক্সামিনেশন করি আর কি। ঠিক আছে, মানে স্লাইডটাকে নাড়ায় তারপর হচ্ছে এক্সামিনেশন করি। আর এইখানে আর কিছু দরকার নাই। আচ্ছা, অ্যাডভান্টেজের মধ্যে বলতে গেলে যে থিক স্মিয়ারটা কেন প্যারাসাইট ধরতে আমাকে সাহায্য করে, এটা 40 টাইমস মোর সেন্সিটিভ দেন থিন স্মিয়ার, এবং কি পরিমাণ প্যারাসাইট আছে কোয়ান্টিফিকেশন করতে আমাদেরকে কিন্তু সাহায্য করবে। এই দুইটা জিনিস আমরা মনে রাখতে পারি। আর থিন স্মিয়ারে আমাদের ম্যালেরিয়ার স্পেসিফিক ম্যালেরিয়ার যে মানে স্পিসিসটা আছে এটা আমরা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, ওকে, সো এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। আহ আচ্ছা, এখানে একটা সুন্দর কথা লিখছে যে আপনি কি করে সহজে এটা আপনি থিন স্মিয়ারে দেখেন, এই কোশ্চেনটা যদি আপনি আপনাকে করে, তখন আপনাকে এই নলেজ থেকে অ্যান্সার দিতে হবে। দেখেন এই নলেজটা একটু ভালো করে খেয়াল করেন, এই জিনিসটা আমরা পড়বো। তাহলে স্মিয়ারে আমরা আসলে কি করে দেখি, খুব ভালো করে খেয়াল করেন যে প্লাজমোডিয়াম ভিভেক্স যেটা আছে, এটার তো সবগুলো ফর্মই আপনি পাবেন, আর্লি ট্রোফোজয়েড, লেট ট্রোফোজয়েড, সিজন, সব ফর্ম পাবেন। কিন্তু প্লাজমোডিয়াম ফেলসিপারামে আপনি ফর্ম পাবেন হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটাকে আপনি ব্লাডে পাবেন, আর এইগুলা বিভিন্ন অর্গানের মধ্যে গিয়ে ঢুকে আটকে থাকবে, সে কিন্তু মানে আপনি নর্মালি সার্কুলেশন থেকে পাবেন না, তাকে আলাদা করে। তাহলে আপনি আর্লি ট্রফোজের ফর্মটা পাবেন, আর হচ্ছে আপনি এই ব্যানানা শেপের আপনি ফিমেল গ্যামেটোসাইট দেখতে পারবেন অথবা মেল গ্যামেটোসাইট দেখতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম প্লাজমোডিয়াম ফেলসিপারামের গ্যামেটোসাইটের এন্ড গুলা পয়েন্টেড থাকে, ব্যানানা শেপ থাকে। আর অন্যদিকে অন্যান্য যে স্পিসিস গুলো আছে, প্লাজমোডিয়াম ভিভেক্স, মেলেরি, ওভালি, তাদের ফিমেল গ্যামেটোসাইট গুলো এগুলো ডিপলি স্টেইন থাকে, বাট তারা সবাই সার্কুলার থাকে। তো এরা সবাই সার্কুলার, একমাত্র প্লাজমোডিয়াম ফেলসিপারাম হচ্ছে ব্যানানা শেপ। পাশাপাশি আপনি যদি দেখেন যে লেট ট্রফোজোয়েটে আপনি যদি দেখেন একটা ইরেগুলার শেপ, তাহলে আপনি বুঝবেন প্লাজমোডিয়াম ভিভেক্স। আপনি যদি দেখেন যে ব্যান্ড ফর্ম, তাহলে আপনি বুঝবেন প্লাজমোডিয়াম মেলেরি। আর আপনি যদি একটা পার্টিকুলার সার্কুলার শেপ দেখেন বা ক্রিসেন্ট্রিক শেপ দেখেন, তো মনে হচ্ছে তুরস্কের পতাকা, তাই না? ক্রিসেন্ট্রিক শেপ দেখেন, তো আপনি বুঝবেন যে প্লাজমোডিয়াম ওভালি। হ্যাঁ, তাহলে প্লাজমোডিয়াম ওভালিতে শুরু থেকে এরকম ওভালি বা একটা ক্রিসেন্ট্রিক শেপ নিয়ে এসে বসে আছে। তাহলে লেট ট্রফোজয়েড দিয়ে কিন্তু আমরা ভালো করে আলাদা করতে পারি। আর এই লেট ট্রফোজয়েড ফর্মটা আপনি প্লাজমোডিয়াম ফেলসিপারামে এমনিতেই পাবেন না। আর পাইলেও সাধারণত প্লাজমোডিয়াম ফেলসিপারামে ট্রফোজয়েড দুইটা থাকে, এই কারণে বলা হয় ডাবল ডট রিং ফর্ম, মাল্টিপল রিং ফর্ম, এইরকম ফিচার আপনি পাবেন। তাহলে দুইটা ডট দিয়ে একটা রিং পাবেন অথবা দুইটা রিং পাবেন, এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপারামের বৈশিষ্ট্য। এটা দিয়ে মোটামুটি আমরা আলাদা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি আসি যে আহ, এইখানে যদি আসি যে ল্যাব ডায়াগনোসিসে কি কি বললো তারা, সরি, তাহলে দেখেন বলছে স্পেসিয়েশন অফ দ্য স্পেসিয়েশন বাই থিন স্মিয়ার ইজ বেসড অন দ্য ডিটেকশন অফ এসেক্সুয়াল ফর্ম, মানে রিং ফর্ম পাচ্ছেন লেট ট্রোফোজয়েড, এবং সাইজন দেখে আপনি বুঝতে পারছেন। ফেলসিপারাম ম্যালেরিয়াতে আমরা মোটামুটি গেমেটোসাইট পাই, আর হচ্ছে আর্লি যে রিং ফর্ম আছে সেটা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কথা। এইখানে আপনি যদি খেয়াল করেন, তাহলে এই যে দুইটা জিনিস পাচ্ছেন, তাহলে এটা কি প্লাজমোডিয়াম ফেলসিপারাম। তাহলে আমরা কিন্তু বুঝে গেছি, দেখছেন, ডাবল ডট, ডাবল ডট রিং ফর্ম কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে কি এই যে ব্যানানা শেপ, তাহলে এটা কি প্লাজমোডিয়াম ফেলসিপারাম। তাহলে আমার ভাইয়া আপুরা কিন্তু এখন এগুলো দেখে দেখে সব বুঝে গেছে। ওকে, দেখেন আপনারা কিন্তু ম্যালেরিয়ার প্যারাসাইট এখন দেখে দেখে চিনতে পারবেন যে কোনটা কোনটার প্যারাসাইট। ওকে, তাহলে দেখেন এই যে এইখানে দেখেন এটা ব্যান্ড ফর্ম, তাহলে ব্যান্ড ফর্ম মানে কি, ব্যান্ড ফর্ম মানে হচ্ছে প্লাজমোডিয়াম মেলেরি। ঠিক আছে, এরপরে দেখেন এটা একটু ওভাল ফর্ম, তাহলে এখানে প্লাজমোডিয়াম ওভালি। ঠিক আছে, এরপরে এইখানে যে টোটালটা জুড়ে আছে, সুতরাং এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স। তাহলে আমরা কিন্তু এটা দেখে মোটামুটি আলোচনা করতে পারবো। এরপর এইখানে আর দরকার নাই, এগুলো আপনি অ্যাজ ইউজুয়াল করবেন। এন্টিজেন, এটাও আমরা এত কিছু বোঝা লাগবে না। আচ্ছা, এইখানে আসেন যে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, এটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করেন। র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আমরা কি করি? হ্যাঁ, এই যে এন্টিজেন ডিটেকশন বাই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। আচ্ছা, এখানে দেখেন যে আপনি র্যাপিড ডায়াগনস্টিক টেস্টের জন্য আপনি অনেকগুলো এন্টিজেন আমরা নিতে পারি, যেমন হচ্ছে প্যারাসাইটের ল্যাকটেট ডিহাইড্রোজেনেস আপনি
নিতে পারেন, ঠিক আছে। এরপর আপনি কি করতে পারেন, প্যারাসাইটের এলডোলেজ আপনি দেখতে পারেন। এরপর হচ্ছে ওই যে আমরা বললাম যে HRP2, হিস্টিডিন রিচ প্রোটিন 2, এটা আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে। তাহলে দেখেন এইখানে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা বুঝতে চাই যে এটা কি প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম নাকি অন্য কিছু। কারণ আমাকে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারামটা একটু ভালো করে বুঝতে হবে। কারণ আমরা দেখেন যে সবকিছু থেকে সবগুলো থেকে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারামটা একটু আলাদা, এবং প্লাজমোডিয়াম ফেলসিপ্যারামটা সবচেয়ে খারাপ রোগ করে। এই কারণে বর্তমানে যেগুলো বের করা হয় সেগুলো দিয়ে আপনি প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম নাকি আদার্স ম্যালেরিয়া, মানে বিনাইন ম্যালেরিয়া না মেলিগনেন্ট ম্যালেরিয়া, এটা আপনি সহজে বুঝতে পারবেন। এই সিস্টেমটা এখন করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এই সিস্টেমে কি কি করি আমরা একটু পয়েন্টগুলো পড়ি। দেখেন এইটা মূলত ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্টের মাধ্যমে এটা আমরা বের করি। ইমিউনোক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে ইমিউন কমপ্লেক্স ফর্মেশনের উপর ভিত্তি করে একটা পেপারে কালার চেঞ্জ হবে, এটাকে বলা হয় ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট, ঠিক আছে। তাহলে এটা আমরা করার চেষ্টা করি। এখন এখানে এই যে টেস্ট কিটটা থাকে, টেস্ট কিটের আমি যদি একটা ছবি দেখাই, এই যে দেখেন এখানে সুন্দর একটা ছবি দিচ্ছে, হ্যাঁ। তো এরকম কিছু টেস্ট কিট থাকে। এখন আপনি খেয়াল করেন, এইখানে আপনি স্যাম্পল দিবেন, হ্যাঁ, আপনার মূল কাজ হচ্ছে আপনি এখানে স্যাম্পল দিবেন। এইখানে এই বরাবর অনেকগুলো অ্যান্টিবডি রাখা আছে। এটা কিসের অ্যান্টিবডি? অ্যান্টি ফেলসিপারাম অ্যান্টিবডি। এই বরাবর অনেকগুলা অন্যান্য মানে এজ ইউজুয়াল ম্যালেরিয়ার অন্য আদার স্পিসিসের কমন একটা অ্যান্টিবডি রাখা আছে। এটা সব স্পিসিসের, ফেলসিপারামেরও এটা এখানে আছে, ভিভেক্সের আছে, মানে এমন একটা অ্যান্টিবডি সাপোজ এলডোলেস, এটা নেওয়া হয়েছে যেটা সব ম্যালেরিয়াতে আছে, মানে সবগুলো ম্যালেরিয়া স্পিসিসই আছে। আর এটা হচ্ছে কন্ট্রোল অ্যান্টিবডি, মানে আপনি চাইলে এটাতে টেস্ট করতে পারেন। আচ্ছা, যেমন এক্সাম্পল আমরা, আপনি কি করলেন, এক ফোঁটা ব্লাড দিলেন। তাহলে ব্লাড দিলে যদি আপনি দেখেন যে এইটা জ্বলে গেছে, ঠিক আছে, এইটা এটা জ্বলা মানে কি, আপনি এখানে যাই দেন না কেন, যাই দেন না কেন এই কন্ট্রোল অ্যান্টিবডিটা এটা জ্বলবে। তখন আপনি বুঝবেন যে এটা হচ্ছে নেগেটিভ, কারণ শুধু কন্ট্রোলের অ্যান্টিবডিটা জ্বলছে, মানে লাল হয়ে গেছে, বাকিগুলা কিছু কালার নেয় নাই। আচ্ছা, এখন আপনি ব্লাড দিলেন, ব্লাড দিয়ে দেখলেন যে এইটা লাল হয়ে গেছে, তার মানে অ্যান্টিফেলসিপারাম অ্যান্টিবডি আছে। আবার এটাও লাল হয়ে গেছে, তার মানে ম্যালেরিয়া আছে। এটা থাকা মানে ম্যালেরিয়া আছে, এটা থাকা মানে ফেলসিপারাম ম্যালেরিয়া আছে। তাহলে যদি এই দুইটা লাল হয়, এই দুইটা লাল হয়, আর কন্ট্রোল তো ডেফিনেটলি লাল হবে, তার মানে তিনটা যদি লাল হয় তার মানে কি ফেলসিপারাম। আর যদি তিনটা লাল না হয়ে কন্ট্রোলটা লাল হয়েছে আর এন্টি ম্যালেরিয়াল লাল হয়েছে, তার মানে ম্যালেরিয়া আছে বাট নট ফেলসিপারাম, ঠিক আছে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। যেমন এখানে একটা স্ট্রিপের ছবি দেওয়া আছে, তার মানে কোনটা দিয়ে ফেলসিপারাম, কোনটা দিয়ে আমরা কোনটা ডায়াগনোসিস করতে পারবো, বুঝলাম। আচ্ছা, এখন দেখেন এইটা শুধুমাত্র ম্যালেরিয়াটা দাগ আসছে বাট কন্ট্রোলে দাগ আসে না। কন্ট্রোলে দাগ না আসলে আপনি বুঝবেন যে এই টেস্ট ভাউতা, ঠিক আছে, কারণ কন্ট্রোলে অবশ্যই সবসময় দাগ আসবে। তো এই কথাগুলো তারা এখানে বলেছে যে টেস্ট লাইন 1 এখানে আমরা প্লাজমোডিয়াম ফেলসিপারামের অ্যান্টিবডি দিচ্ছি, লাইন 2 তে আমরা আদার স্পিসিসে দিচ্ছি, আর লাইন 3 তে এটা আপনার মানে কন্ট্রোল লাইন হিসেবে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আসেন যে এটা সব লাইন 3টা এটা সবসময় হচ্ছে জ্বলবে আর কি। তো আপনি পেরিফেরাল ব্লাড নিলেন, নিয়ে আপনি দিলেন, দেওয়ার পরে আপনি ব্লাডটা যখন ওই মুহূর্তে দিচ্ছেন, দেওয়ার সাথে সাথে কিন্তু কি হবে, প্রথমে একটা এখানে মনে রাখতে হবে যে জাস্ট ব্লাড দিলে কিন্তু হয় না, ব্লাড দেওয়ার সাথে আরেকটা সলিউশন দিতে হয়। এখানে দুইটা ফোঁটা থাকে, এটা এই ছবিটা মেমোরিয়াল কিটে যে ছবিটা দিছে, এই ছবিটা আসলে সুন্দর হয় না। বাংলাদেশে যে কিট আছে ওটা আমি দেখেছি, ওইটা ছবিটা হচ্ছে এরকম। বাংলাদেশে বর্তমানে এইরকম একটা শেপের কিট পাওয়া যায়। এটা যদিও এরকম ইয়া না, আপনাদের যদি কোনো সময় সম্ভব হয় এটা দেখবেন, হ্যাঁ। বর্তমানে কিটটা হচ্ছে এরকম। তো এইখানে এই জায়গাটা হচ্ছে মার্কিং করা থাকে, হ্যাঁ, এইখানে হচ্ছে মার্কিং লাইনটা, এখানে লেখা থাকে সি, এখানে লেখা থাকে ফেলসিপারাম, এখানে লেখা থাকে আদার্স বা ম্যালেরিয়া, এরকম একটা লাইন লেখা থাকে, ঠিক আছে। তাহলে সি বরাবর একটা দাগ থাকে, এফ বরাবর একটা দাগ থাকে, এম বরাবর একটা দাগ থাকে। এরপরে এইখানে থাকে হচ্ছে, এইখানে একটা গোল থাকে, এখানে একটা বক্স থাকে। তো এইখানে লেখা থাকে ব্লাড, এই বরাবর, মানে এখানে আপনি ব্লাড দিবেন, আর এইখানে আপনি বাফার দিবেন। তাহলে যে কাজটা হবে যে আপনি এখানে ব্লাড দিলেন এক ফোঁটা, এই ব্লাডটা এখানে যাবে, হ্যাঁ, এই ব্লাডটা এখানে যাবে। এবং বলা হয়েছে এটা দেওয়ার পরে একটু এই স্লাইডটা মানে একটু উঁচু করে দিবেন, উঁচু করে দিলে কি হবে, ব্লাডটা এদিকে যাবে। যাওয়ার পর আপনি এখানে বাফার দিবেন, ধরেন 1-2 ফোঁটা বাফার দিলেন। বাফার দেওয়ার পরে ব্লাডটা বাফারের সাথে মিক্স হবে, মিক্স হয়ে গেলে ব্লাডটা হিমোলাইসিস হয়ে যাবে, হওয়ার পরে ব্লাডটা যখন এখানে যাচ্ছে তখন আপনি নির্দিষ্ট কালার পাচ্ছেন। এখন যদি ব্লাডে কিছু নাও থাকে, আপনি বাফারে এরকম সিস্টেম দেওয়া থাকে যে বাফারের কারণে কন্ট্রোলটা লাল হবেই, ঠিক আছে। তাহলে আপনি ভাবতে পারেন যে ভাই কন্ট্রোল কেন লাল হচ্ছে, আমাদের তো অ্যান্টিবডি নাই। না, আমরা এই বাফারটা যেটা দিচ্ছি, বাফারের কারণে কন্ট্রোলটা লাল হবে। এটা হচ্ছে আমাদের বর্তমানে সিস্টেমটা হচ্ছে এরকম আর কি। ওকে, সো এই আর কি কথা। তাহলে বাফার সলিউশনে যে ম্যালেরিয়াল অ্যান্টিবডি থাকে এগুলো বলছে। সো পজিটিভ কেস হলে কি পাবেন, নেগেটিভ কেস হলে কি পাবেন, আপনি রিডিং দিলেই বুঝবেন। তাহলে ভালো দিক হচ্ছে যে এটা মোটামুটি আপনি খুব ইজিলি করতে পারছেন, এবং এটা সেন্সিটিভিটি কিন্তু ভালো, বলা হচ্ছে যে নিয়ারলি
90% সেন্সিটিভ। যদি প্যারাসাইটের সংখ্যা 100 প্যারাসাইট পার মাইক্রোলিটারে থাকে, এটা সেন্সিটিভিটি কিন্তু বেশ ভালো, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার। আর হচ্ছে আপনি এই যে প্লাজমোডিয়াম যে এলডিএইচ, এটা হচ্ছে জীবিত মানে ভায়াবল প্যারাসাইট দিয়ে এলডিএস টা তৈরি হয়। তাহলে যদি এলডিএস না থাকে, আপনার রিপোর্ট নেগেটিভ আসবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ট্রিটমেন্টের রেসপন্স ভালো করতেছে, ঠিক আছে। ওকে। এরপর এইচআরবি 2, এইচআরবি 2 এইটা দিয়ে তো আমরা বুঝতে পারি ম্যালেরিয়া কিনা। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে হেল্প করে। আচ্ছা, খারাপ দিক কি? খারাপ দিক হচ্ছে যে এইখানে যে নন ফেলসিপারাম যে ম্যালেরিয়া আছে, এটা কি ভিভেক্স ওভালি নাকি মেলেরি, এটা আমরা আসলে আলাদা করতে পারি না। এটা হচ্ছে একমাত্র খারাপ দিক। আর একটা হচ্ছে গ্যামেটোসাইট আমরা বুঝতে পারি না, এবং অনেক সময় ফলস পজিটিভ টেস্ট আসতে পারে। আচ্ছা, এরপর আপনি অ্যান্টিবডি ডিটেকশন করতে পারেন এলাইজা করে, চাইলে আপনি কালচার করতে পারেন, এগুলো করাটা হয় না। মলিকুলার ডায়াগনোসিস করতে পারেন ডিএনএ প্রোব বা পিসিআর করে, এগুলো আমরা অত বেশি ইউজ করি না, ঠিক আছে। আদার নন স্পেসিফিক টেস্টের মধ্যে এখানে একটু খেয়াল করেন যে সিবিসি একটা করলে এনিমিয়া পাবেন, ইভেন লিউকোপেনিয়াও পাইতে পারেন। যেহেতু ইনফ্লামেশন হচ্ছে অনেক বেশি, ইএসআর রেস পাবেন, ইএসআর সিআরপি এগুলো আপনি একটু রেস পেতে পারেন, হ্যাঁ। এবং অনেক সময় যেহেতু ব্লিডিং এর সমস্যা হয়, তাহলে একটা প্রলং প্রথমিন টাইম, পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, মানে ক্লোটিং টাইমে ঝামেলা হলে এই টাইমগুলো আপনি বেশি বেশি পাবেন। এরপর আপনি যদি আর্টেরিয়াল ব্লাড গ্লাস অ্যানালাইসিস করেন, সিবিসি পাবেন, দুঃখিত এসিডোসিস পাবেন। হাইপোগ্লাইসিমিয়া আপনি কখন পাচ্ছেন? কুইনিন থেরাপি দিলে হাইপোগ্লাইসিমিয়া আপনি পেতে পারেন, ঠিক আছে। এছাড়া অনেক সময় ইলেকট্রোলাইটও অ্যাবনরমালিটি পাওয়া যায়। আর আমরা বললাম যে ইমিউন রিয়াকশন এক্সাজারেটেড হওয়ার কারণে অনেক সময় আইজিএমটা অনেক বেশি পাওয়া যেতে পারে, তাহলে হাইপার গামা গ্লোবিউলিনেমিয়া পাওয়া যেতে পারে। ওকে, ম্যালেরিয়া ট্রিটমেন্ট আসলে ভাই এগুলো ফার্মাকোলজি পড়াশোনা, এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। মূল কথা হচ্ছে আমরা ক্লোরোকুইন চয়েস করি, বাট দেখা যাচ্ছে অনেক সময় ক্লোরোকুইনের সমস্যা থাকে, তখন আমাদের আর্টিমিথার, লুমিফেন্ট্রিন বা আর্টিসোনেট আর্টিমিথার এগুলো দিতে হয়, ঠিক আছে। তো আনকমপ্লিকেটেড হলে ক্লোরোকুইন দিবেন, ঠিক আছে। আর ভাইভেক্স এর রিল্যাপস ঠেকানোর জন্য প্রিমাকুইন দিবেন 14 দিন। কমপ্লিকেটেড ম্যালেরিয়া হলে, সরি, কমপ্লিকেটেড ম্যালেরিয়া হলে আমাদের আর্টিমিসিন কম্বিনেশন থেরাপি, এটা হচ্ছে আমাদের মেইন। ক্লোরোকুইন রেজিস্ট্যান্টের ক্ষেত্রে আমাদের এটা এটা দিতে পারি। এখানে আর্টিমিসিন এবং আর্টিমিথার এগুলা থাকে আর কি, ঠিক আছে। আর 2 নম্বর কথা হচ্ছে অনেক সময় দেখা যায় ক্লোরোকুইনের প্রতি রেজিস্ট্যান্ট থাকে, তখন তো আমাদের আর্টিসোনেট আর্টিমিথার থেরাপিটাই আমাদের হচ্ছে মেইন ব্যাপার। আচ্ছা, এইখানে প্রেগনেন্সিতে আসলে কুইনিনটা ভালো। ফার্স্ট সেমিস্টারে কুইনিন দেওয়া যায়, আর সেকেন্ড থার্ড সেমিস্টারে আর্টিসোনেট আর্টিমিথার কম্বিনেশন থেরাপি আপনি দিতে পারেন। ওকে, সো এই হচ্ছে কয়েকটা কথা এইখানে। ট্রিটমেন্ট আমি মনে করি এগুলো আপনি রিডিং করলে পারবেন, এটা আসলে ট্রিটমেন্টটা জাস্ট মুখস্থ করার ইস্যু আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ট্রিটমেন্টটা আমরা এত কিছু না দেখে আমরা ট্রিটমেন্ট একটু সামারি করে দিই, হ্যাঁ, সামারি করে আপনাদেরকে লিখে বুঝাই দিই, এক আচ্ছা। তো ম্যালেরিয়া ট্রিটমেন্ট আর সিভিয়ার ম্যালেরিয়া এই দুইটা জিনিস একটু আপনারা এক্সট্রা করে চাইলে শিখতে পারেন, যদি খুব বেশি ভালো জানতে চান। এমনিতে আসলে আপনাদের মাইক্রোবায়োলজি থেকে এই কোশ্চেনটা আসে না। তো আমি এখন আপনাদেরকে যে বইটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের 2017-তে একটা গাইডলাইন হয়েছে। তো এই গাইডলাইনের উপরে আমি আমার 120 ডিজিজ বেচ একটা ক্লাস নিয়েছি আর কি। আমি ইনশাল্লাহ সেই ক্লাসটা আপনাদেরকে বোনাস হিসেবে দিয়ে দিব। ওইখানে ট্রিটমেন্ট এবং আদার্স জিনিসগুলো আমি আলোচনা করেছি। তাহলে আজকে আমরা মাইক্রোবায়োলজিক্যাল অংশটুকু বললাম, আর আপনাদেরকে যে পরবর্তী যে ক্লাসটা দিব সেখানে আপনি ট্রিটমেন্টের অংশটুকু পেয়ে যাবেন। সো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।